সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো। আজকে তোমাদের মাঝে নবম শ্রেণীর বিজ্ঞান বায়ু দূষণ অধ্যায়ের ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ এবং ষোড়শ সেশন নিয়ে আলোচনা করব। এই সেশনের ভিতরে সেশনটা যেহেতু আমাদের 4টি সেশন, সেহেতু এই ক্লাসটা যাতে বড় না হয় সেজন্য আমি তোমাদের এই ক্লাসটা 2টি পর্বে শেষ করার চেষ্টা করব। তো প্রথম পর্বে আমি তোমাদের এই সেশনের আলোচনা করব যে অংশটা, সেটা একটু আমি বলে নিই তোমাদের। সেটা হচ্ছে পর্যায় সারণীর ধারণা। এই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব। পটভূমি নিয়ে আলোচনা করব, উদ্দেশ্য নিয়ে আলোচনা করব, তাৎপর্য ও ব্যবহার নিয়ে আলোচনা করব এবং এর সাথে পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য, অর্থাৎ পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা চলো ফিরে যাই। তো এখানে বলছে, দেখো, অণু পরমাণুর বিস্তারিত আলোচনায় এই শিখন অভিজ্ঞতার মূল যে উদ্দেশ্য তা নিশ্চয় ভুলে যাওনি। বায়ু দূষণ নিয়ে ছিল আমাদের কাজ। এখন বায়ু দূষণকারী পদার্থ কি কি, কেন, কোন নির্দিষ্ট পদার্থ নির্দিষ্ট আচরণ করে তা মূলত নির্ভর করে পদার্থের গঠনের উপর। অর্থাৎ এখানে বলছে বায়ু দূষণকারী পদার্থগুলো কি কি, কোন কোন নির্দিষ্ট পদার্থ কোন ধরনের নির্দিষ্ট আচরণ করে, এগুলো মূলত নির্ভর করে পদার্থের গঠনের উপর। এই পদার্থসমূহ কোনো না কোনো এক বা একাধিক মৌলের সমন্বয়ে সৃষ্টি। এখন এসব মৌলের ধর্ম কেমন তা কিভাবে জানা যাবে? সত্যি বলতে মৌলের ধর্ম এবং কোন মৌল কোন মৌলের সাথে মিলিয়ে নতুন পদার্থ সৃষ্টি করে তা পুরোপুরি নির্ভর করে এর পারমাণবিক গঠনের উপরে। আর এই গঠন ও ধর্ম অনুযায়ী এ পর্যন্ত প্রাপ্ত সকল মৌলকে একটি সারণীতে সাজানো হয়েছে। এর নাম হচ্ছে পর্যায় সারণী। তো আমরা এই পর্যায় সারণীর সংজ্ঞাটা একটু দেখে আসি। পর্যায় সারণী হচ্ছে 1869 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী এবং একই ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই গ্রুপভুক্ত করে ও সকল মৌলকে নির্দিষ্ট স্থানে স্থান দিয়ে একটি সারণী তৈরি করেন, যা বর্তমানে পর্যায় সারণী নামে পরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংজ্ঞাটা দেখে নিতে পারো। এখানে দেখো, আমি তোমাদের জন্য সংজ্ঞাটি অনেক সুন্দর করে লিখছি। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা সংজ্ঞাটা মনে রাখবে। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। তো এখন পরবর্তী অংশে বলছে, তাহলে পর্যায় সারণীটা সম্পর্কে আমরা একটু জানলাম যে পর্যায় সারণী কাকে বলে। এবার কি বলছে, তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর ধারণা, পটভূমি, উদ্দেশ্য, তাৎপর্য, ব্যবহার ইত্যাদি বিষয়গুলো পড়ে আলোচনা করো। তাহলে আমরা এই আলোচনাটার ভিতর চলে যাব। আমি সারণীর যে ধারণা, অর্থাৎ পর্যায় সারণীর যে ধারণা এবং পটভূমি, এটা নিয়ে একটু কথা বলবো।
তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল সেটা হচ্ছে পর্যায় সারণী কাকে বলে, এবং তারপর আমি পর্যায় সারণীর পটভূমি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, তোমাদের জন্য এই পটভূমি সম্পর্কে খুব সুন্দর করে কিছু তথ্য আমি সাজিয়ে লিখে রাখছি। তোমরা এটা দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে 1889 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। তাহলে প্রথমে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করেন? মৌলিক পদার্থ সমূহকে তখন কি করেন, যে মৌলিক যে সকল পদার্থ, সেই পদার্থ অর্থাৎ মৌলগুলোকে নিয়ে ধাতু এবং অধাতু, শুধুমাত্র ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন। ওই সময় থেকে মৌলসমূহকে ভাগ করার একটা চেষ্টা করা হয়। তিনি মাত্র 33টি মৌল নিয়ে এই শখটি করেন। তাহলে প্রথম অবস্থায় কে করেন? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে, এবং দুটি ভাগে ভাগ করতে চান, তিনি হচ্ছে ধাতু এবং অধাতু। পরবর্তীকালে দেখো, দ্বিতীয় যে পটভূমিটা সেটা হচ্ছে পরবর্তীকালে বিজ্ঞানী ডোবেরাইনার, আর একজন বিজ্ঞানী রসায়নবিদ, তার নাম হচ্ছে, ওনার নাম ডোবেরাইনার। তিনি কি করেন? মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী 3টি করে মৌল দিয়ে সাজানোর চেষ্টা করেন। 3টি করে মৌল। তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। একে বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। তাহলে তোমাকে যদি বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা কি, তখন কিন্তু তোমরা এই উত্তর থেকে, আমার এই অংশের আলোচনা থেকে তোমরা কিন্তু ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা সংজ্ঞা দিতে পারবে। এভাবে তিনি কি করলেন? এভাবে ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে তিনি চিহ্নিত করেন। তাহলে প্রথম যে ত্রয়ী মৌল 3টি, সেগুলোও কিন্তু আমরা জেনে গেলাম। কি কি? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই 3টি হচ্ছে প্রথম ত্রয়ী মৌল। এরপর দেখো 1829 সালে ইংরেজ বিজ্ঞানী উনি ছিলেন ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড বলেন, যে সকল মৌল ওই সময় আবিষ্কৃত হয়েছে তা নিয়ে একটি সূত্র প্রদান করেন। তাহলে যে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড কি করেন? যে সকল মৌল ওই সময়ে, অর্থাৎ এই 1829 সালে আবিষ্কৃত হয়েছে তা নিয়ে একটি সূত্র প্রদান করেন। তাহলে কি সূত্র প্রদান করেন তা একটু আমরা জেনে নিই। তিনি যে সূত্রটা প্রদান করেন তা হচ্ছে, যা নিউল্যান্ড অষ্টক সূত্র নামে পরিচিত। উনি যে সূত্রটা প্রয়োগ করেন, বা উনি যে সূত্রটা আবিষ্কৃত বা প্রদান করেন, তিনি এই সূত্রটার নাম দেন অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্রটা কি একটু জেনে আসি। এই সূত্র অনুযায়ী তিনি লক্ষ্য করেন, যখন মৌলসমূহকে পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয়, তখন একটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সাথে মিলে যায়। তাহলে তিনি কি বলেন, যে প্রথম যে মৌলটা, সে মৌলের পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে প্রথম মৌলের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সাথে মিলে যায়। তিনি কিন্তু এটা ভর অনুযায়ী সাজান, পারমাণবিক ভর অনুযায়ী তিনি মৌলগুলোকে সাজান। এটা হচ্ছে অষ্টক সূত্র। পরবর্তীকালে দেখো, রাশিয়ান বিজ্ঞানী 1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ
সকল মৌলের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। তাহলে সেই পর্যায় সূত্রটা কি? সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। বিজ্ঞানী মেন্ডেলিভও কী করেন? এই ভর অনুযায়ী কিন্তু এই পারমাণবিক সংখ্যাগুলোকে সন্নিবেশিত করেন এবং তিনি বলেন এই পারমাণবিক ভর অনুযায়ী তাদের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখন আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল কয়টি? 63টি, 63। তবে এতে কিছু ত্রুটিও দেখা যায়। তাহলে আমরা একটু ত্রুটিগুলো দেখে আসি। ত্রুটি হচ্ছে, মনে করো এখানে বলছে কি আর্গনের ভর হচ্ছে 40, পর্যায় সারণীতে আর্গনের ভর হচ্ছে 40 এবং পটাশিয়ামের ভর হচ্ছে 39। তাহলে নিয়ম অনুযায়ী পটাশিয়ামকে আগে স্থান দিতে হবে, তারপরে স্থান পাবে আছে আর্গন, কারণ প্রথমে 39 তারপরে 40। কিন্তু এই ভর হওয়া সত্ত্বেও পর্যায় সারণীতে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। কোথায়, কাকে দেওয়া হয়েছে? আর্গনকে পটাশিয়ামের আগে, অর্থাৎ দেওয়ার কথা ছিল পটাশিয়ামকে আগে, কারণ এর আছে 39, তাহলে পটাশিয়াম আগে যাবে, তারপরে কে যাবে? আর্গন। কিন্তু কি হলো, পর্যায় সারণীতে আর্গনকে স্থান দিল পটাশিয়ামের আগে। তারপর দেখো আর একটা ত্রুটি, তাছাড়া হাইড্রোজেনকে পর্যায় সারণীতে সঠিক অবস্থান তিনি দিতে পারেননি। হাইড্রোজেন যে কোথায় থাকবে, পর্যায় সারণীর কোন স্থানে তার অবস্থান, তিনি সেটাও কিন্তু দিতে পারেননি। এরপরে দেখো 1913 সালে, এরপর 1913 সালে বিজ্ঞানী মোসলে নামক একজন বিজ্ঞানী, তিনি মৌলসমূহকে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব করেন। তাহলে এখন কিন্তু পারমাণবিক ভর এর আগ পর্যন্ত ছিল, কিন্তু 1913 সালে কি বলল? পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজাতে হবে এবং সাজানোর একটা প্রস্তাব তিনি করেন। এতে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি সংশোধিত হয়। মেন্ডেলিভের পর্যায় সারণীর যে ত্রুটিটা ছিল সেটা কি হলো? বিজ্ঞানী মোসলে 1913 সালে এই প্রস্তাবটা করার ফলে কি হলো? ত্রুটিটা সংশোধিত হলো। এটাই ছিল পর্যায় সারণীর পটভূমি বা পর্যায় সারণীর একটা সাধারণ ধারণা। এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব পর্যায় সারণীর যে উদ্দেশ্য, কেন পর্যায় সারণীটা তৈরি করা হলো, এর উদ্দেশ্যটা কি। তাহলে এই উদ্দেশ্যটা একটু জেনে আসি। দেখো, উদ্দেশ্যটা হচ্ছে পর্যায় সারণীর মূল উদ্দেশ্য বিভিন্ন মৌলের ও তাদের যৌগের, বিভিন্ন মৌলের এবং ওই সকল মৌলের যৌগের, বিভিন্ন মৌলের ও তাদের যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম, তারপর তার বৈশিষ্ট্য, তারপর রাসায়নিক বিক্রিয়া, তাদের বন্ধন প্রকৃতি সহজে ও সংক্ষিপ্তভাবে জানা যায়। এই জানা যায় বা জানার জন্যই আমাদের এই পর্যায় সারণীর মূল উদ্দেশ্য, পর্যায় সারণী সৃষ্টির মূল উদ্দেশ্য, যাতে করে কোনো মৌল এবং ওই মৌলের দ্বারা গঠিত যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম, তারপর সেই রাসায়নিক ধর্ম এবং ওই যৌগগুলোর বৈশিষ্ট্য, ওই যৌগগুলো কিভাবে রাসায়নিক বিক্রিয়া করছে এবং তাদের বন্ধনটা কেমন, এই প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানা যায়। এইবার আলোচনা করব তোমাদের মাঝে পর্যায় সারণীর তাৎপর্য বা ব্যবহার নিয়ে, অর্থাৎ এই পর্যায় সারণী আমাদের কি কাজে লাগে এবং এর ব্যবহারটা কেমন, অর্থাৎ পর্যায় সারণীর তাৎপর্য এবং ব্যবহার। আমি একটু তোমাদের মাঝে একটু গুছিয়ে লিখছি, তোমরা যদি এটা মনোযোগের সাথে দেখো তাহলে আমি 100% নিশ্চিত যে তোমরা
পর্যায় সারণী সম্পর্কে একটা সঠিক ধারণা পাবে। দেখো, প্রথম যে ব্যবহারটা, এ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া প্রভৃতি ধর্মসমূহকে একসঙ্গে মনে রাখা সম্ভব নয়। কিন্তু পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই হয়, ফলে রসায়ন পাঠ সহজ হয়েছে। যখন পর্যায় সারণীতে মৌলগুলো সঠিকভাবে এদের ভৌত রাসায়নিক ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, এই ধর্মসমূহকে যখন মনে রাখার দরকার হয়, তখন কিন্তু ওই পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলোর যে একই ধর্ম, তা থেকে ওই গ্রুপভুক্ত অন্য মৌলগুলোর সকল ধর্ম আমাদের জানা হয়ে যায়। অর্থাৎ তখন রসায়ন পাঠ আমাদের কাছে একটু সহজ মনে হয়। এরপর দেখো, 2 নম্বরে আমি লিখছি যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলির অবস্থানের মাধ্যমে, অর্থাৎ কোথায় কার অবস্থান, সেই অবস্থানের মাধ্যমে তার ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা সহজে ধারণা পেতে পারি। যেমন মনে করো, গ্রুপ 1 এ অবস্থিত হাইড্রোজেন ছাড়া অন্য সকল মৌলগুলি হলো ক্ষার ধাতু। তাহলে গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে, এই মৌলগুলির ভিতরে হাইড্রোজেন ব্যতীত অন্য আর যতগুলো মৌল আছে ওই গ্রুপে, সবগুলো কেমন? ক্ষার ধাতু। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে গ্রুপ 1 এর কোন ধরনের ধাতু আছে, তাহলে আমি বলবো যে 1 এ আছে ক্ষার ধাতু। তাহলে কোনটা বাদ যাবে? হাইড্রোজেন বাদে, আর সবগুলো কি হবে? ক্ষার ধাতু। অথবা তোমাকে যদি বলা হয় নিচের কোনটি ক্ষার ধাতুর উদাহরণ, তাহলে ওই গ্রুপটা যদি তোমার মনে থাকে, তাহলে তুমি খুব সহজেই বলতে পারবে। আবার দেখো, গ্রুপ 2 এর মৌলগুলো হলো মৃৎ ক্ষার ধাতু। তাহলে গ্রুপ 1 এরগুলো হচ্ছে ক্ষার ধাতু, আমরা জেনে গেলাম, এবং গ্রুপ 2 এর মৌলগুলো হলো মৃৎ ক্ষার ধাতু, যা পর্যায় সারণী থেকে সহজে মনে রাখা যায়। এরপর দেখো, 3 নম্বরে আছে যে সকল মৌল অনাবিষ্কৃত রয়েছে, অর্থাৎ এখনও আবিষ্কৃত হয়নি, সে মৌল সম্পর্কেও ভবিষ্যৎবাণীও করা যায়। মেন্ডেলিভ আবিষ্কৃত মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন যা পরবর্তীতে আবিষ্কৃত হয়। অর্থাৎ এখানে অনাবিষ্কৃত হবে, মেন্ডেলিভ কিন্তু অনাবিষ্কৃত, অর্থাৎ যে মৌলগুলো আবিষ্কৃত এখনও হয়নি সেই সম্পর্কে কী করেন? ভবিষ্যৎবাণী করেন যে ওই মৌলগুলো এমন হবে, ওই মৌলগুলো অমুক গ্রুপে থাকবে, ওই মৌলগুলোর ধর্ম এমন হবে, ভৌত ধর্ম এমন হবে, এর গলনাঙ্ক এত হবে, বা এভাবে কিন্তু অনেক কিছু উনি ওই গ্রুপের কিছু মৌল সম্পর্কে তিনি ধারণা দিয়ে যান, যেটা ভবিষ্যৎবাণী করে যান। পরবর্তীকালে দেখা যায় কি, যে ওই মৌলগুলো যখন আবিষ্কৃত হয়েছে, ওই পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলগুলো যখন আবিষ্কৃত হয়েছে, তখন তার কথার সাথে একদম পুরোপুরি মিলে গেছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এ পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারছো। অর্থাৎ আমরা ইতোমধ্যে কী কী জানলাম একটু দেখে আসি। পর্যায় সারণীর একটা ধারণা, অর্থাৎ সংজ্ঞাটা জানলাম, তার পটভূমি জানলাম, কিভাবে পর্যায় সারণীটা পর্যায়ক্রমে পরিবর্তিত হতে হতে তার যে সঠিক একটা জায়গায় উপস্থিত হয়েছে, তার পটভূমি অর্থাৎ সৃষ্টির প্রক্রিয়া, সেটা আমরা জানলাম। এরপর জানলাম এই পর্যায় সারণীর উদ্দেশ্য কী, এর তাৎপর্য কী, আর কি জানলাম? ব্যবহার। এখন আমরা জানব এই পর্বে পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য। তা দেখো, এখানে আমরা একটু বলি যে আগেই বলা হয়েছে মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপরেই মূলত এর ধর্ম নির্ভর করে। কাজেই মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস জানলে কি পারমাণবিক সংখ্যা, আর কি জানতে হবে? পারমাণবিক সংখ্যা জানার পরে কি করতে হবে? ওই মৌলের ইলেকট্রন বিন্যাস, এই দুটো জিনিস জানলে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করা সম্ভব। আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা জেনে নিব। তাহলে দেখো, আমি তোমাদের এখন এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী অনলাইন ক্লাসে আমি তোমাদের দেখাবো পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়
সেই নিয়ম কি আর এই নিয়ম মেনে কীভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস আমি তোমাদের দিব। তো আজকে আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা একটু জেনে আসি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যটা আমি একটু সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করছি। একদম পুঙ্খানুভাবে কোনো বৈশিষ্ট্যই কিন্তু বাদ পড়েনি। পর্যায় সারণীর বৈশিষ্ট্য, তোমরা যদি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো তাহলে পর্যায় সারণী একদম তোমাদের চোখের সামনে ভাসবে, অর্থাৎ তোমাদের কোনো কিছু কিন্তু বুঝতে আর সমস্যা হবে না। প্রথমটা আছে পর্যায় সারণীতে 7টি পর্যায়। পর্যায় সারণীতে কয়টি পর্যায়? 7টি পর্যায় বা আনুভূমিক সারি ও 18টি গ্রুপ বা খাড়া কলাম রয়েছে। তো আমরা এটা একটু বই থেকে যে একটা চিত্র আছে পর্যায় সারণীর, তাহলে সেখান থেকে আমি বৈশিষ্ট্যের সঙ্গে ওই চিত্রের মিলাই দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা যে পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য যে 7টা পর্যায় এবং আনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া কলাম রয়েছে সেটা একটু আমরা বইতে দেখে আসি। এখানে দেখো 7টি পর্যায়ের কথা বলছে, তাহলে দেখো আনুভূমিক বরাবর যেটা সেটাকে আমরা সারি বলি, অর্থাৎ এ একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টি কি এরকম আনুভূমিক সারি আছে। আর কি আছে? 18টি গ্রুপ। তো দেখো গ্রুপ হচ্ছে কলাম বরাবর, অর্থাৎ খাড়া স্তম্ভ যেগুলো সেটাকে আমরা গ্রুপ বলি। দেখো এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর, এটা 3 4 5 6 7 8 9 10, এভাবে দেখো আছে 18 নম্বর গ্রুপ পর্যন্ত। এটা হচ্ছে লাস্টে 18 নম্বর গ্রুপ। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা আমরা জেনে নিলাম। এরপর বলছে দ্বিতীয় পরবর্তী যে বৈশিষ্ট্যের কথা বলছে যে প্রতিটি পর্যায় বাম দিক থেকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে 18 পর্যন্ত। আমি এটা গণনা করে তোমাদের দেখালাম যে পর্যায়ের বাম দিক থেকে গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত আছে। এরপর বলছে পরবর্তী বৈশিষ্ট্য যে পর্যায় সারণীর নিচের দিকে 6 এবং 7 নম্বর পর্যায়ের অংশের কিছু মৌলকে অবস্থান দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? নিচের দিকে দেওয়া আছে। 6 এবং 7 নম্বর পর্যায়ে কিছু মৌলকে কোথায় দেওয়া আছে? নিচের দিকে। এদের কি বলা হয়? ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সারি বলে। তো এটা একটু দেখে আসি, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারি। তাহলে 6 নম্বর পর্যায়ের কথা বলছে প্রথমে। 6 নম্বর পর্যায়ে এখানে দেখো কত আছে? 55 পারমাণবিক সংখ্যা 55 56। এখানে দেখো কি লেখা আছে? 57 থেকে 71। তাহলে 56-র পরে হওয়ার কথা 57, সেই 57-র যে মৌলটা সেটা কোথায় দেওয়া আছে? এই যে এখানে দেওয়া আছে। এখান থেকে এ শুরু করে যে অংশটা আছে আর নিচে এই অংশটাকে বলা হয় হচ্ছে ল্যান্থেনাইট সারি। অর্থাৎ 6 নম্বর পর্যায়ের কিছু মৌলকে নিচে স্থান দেওয়া রয়েছে। এটা আছে কোন পর্যন্ত হবে? 71। এই দেখো শেষ মৌলটা কত আছে? 71। ঠিক একইভাবে 7 নম্বর পর্যায় যেটা, এই 7 নম্বর পর্যায়ের কিছু মৌলকেও কিন্তু নিচের দিকে স্থান দেওয়া হয়েছে। তো সেটা কত দেখো এখানে আছে 87 88, এখানে দেখো 89 থেকে 103। এই দেখো 89 থেকে শুরু করে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং লাস্টের যে মৌলটা সেটা হচ্ছে 103। তাহলে বৈশিষ্ট্যের সাথে এই পর্যায় সারণী যে চিত্রটা এটা কিন্তু ভালোভাবে মিলে যাচ্ছে। আমরা পরবর্তী বৈশিষ্ট্য একটু আসি। পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ের মৌল সংখ্যা 2টি। 1 নম্বর পর্যায়ের মৌল সংখ্যা 2টি। দেখো এখানে 1 নম্বর পর্যায় হচ্ছে এটা। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে 1 নম্বর, এই আনুভূমিক সারি বলবো। তাহলে এখানে একটা আর এখানে দেখো এই যে লাস্টে একটা আছে, তাহলে কিন্তু এই 2টি। তাহলে 1 নম্বর পর্যায়ের মৌল সংখ্যা যে 2টি সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর বলছে কি পর্যায় 2 ও পর্যায় 3 এ মৌল সংখ্যা হচ্ছে 8টি করে মৌল। তাহলে 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায়ে মৌল সংখ্যা হবে 8টি। দেখো এটা হচ্ছে 2 নম্বর পর্যায়,
এখানে আছে 2টি, একটা দুটো, আর এই পাশে আছে দেখো 6টি, 1 2 3 4 5 6। এটা হচ্ছে 2 নম্বর পর্যায়। এরপর দেখো 3 নম্বর পর্যায়েও একইভাবে 1 2, এই পাশে দেখো আর 6টি আছে, 1 2 3 4 5 6, অর্থাৎ 2 নম্বর পর্যায়ে আছে মোট 8টি করে মৌল, 1 2 এবং 3 নম্বর পর্যায়ে। এরপর বলছে কি পর্যায় 4 এবং পর্যায় 5-এ 18টি করে মৌল বিদ্যমান আছে। তাহলে কোন কোন পর্যায়? 5, 4 এবং 5। দেখো 4 নম্বর পর্যায়ে আছে, এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে। তাহলে কয়টা মৌল আছে আমরা একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে কয়টা হলো? 18টি মৌল। তাহলে 4 নম্বর পর্যায়ে 18টি মৌল আছে, আর হচ্ছে 5 নম্বর পর্যায়েও 18টি মৌল আছে। তাহলে 5 নম্বর পর্যায়ে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই 18টি, এই 18টি মৌল আছে 4 এবং 5 নম্বর পর্যায়ে 18টি মৌল, তা আমরা গুনে দেখলাম। এরপর বলছে 6 এবং 7-এর কথা, সেটা আমরা কিন্তু একটু আগেই সেই সারিগুলো আমরা দেখে আসছি, কিন্তু কয়টা মৌল সেটা আমরা জানি না। এখন আমরা সেটাও গুনে দেখব কয়টি। 6 এবং 7। তো দেখো পর্যায় সারণীর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি করে মৌল অবস্থিত, 32টি, অর্থাৎ ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌল সহ মোট কয়টি? 32টি। দেখো 6 নম্বর পর্যায়ে আমরা যদি গণনা করি 1 2, এটা কিন্তু গণনা করা যাবে না, কারণ এখানে কিন্তু মৌল দেওয়া নেই। ওই মৌলটা কোথায় আছে? এইখানে। তাহলে আমরা গণনা করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই 17টা মৌল আছে। ঠিক একইভাবে এখানেও আরও 17টা আছে। তাহলে 17টা থাকলো। এরপরে দেখো এই 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। ঠিক একইভাবে আমরা 7 নম্বর পর্যায়ে যদি এইভাবে গণনা করি, অর্থাৎ এই মৌলটা কিন্তু আমরা কাউন্টে নেব না, এই মৌলটা 89 থেকে 103 লেখা আছে, সেই 89 যেটা হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ একটি নিয়াম 89তম মৌলটা। তো এখান থেকে আমরা 2টা গুনব, 1 2, তারপরে আমরা এইখানে চলে যাব 3, এভাবে আমাদের হবে 17টা, আর এখানে আর 15টা, অর্থাৎ এই লাইন ধরে আমাদের কয়টা থাকবে? 15টা। তাহলে 17 আর 15 32। তাহলে 6 এবং 7 নম্বর পর্যায়ে আমাদের মৌল সংখ্যা হলো 32টি। এরপরে বলছে গ্রুপ 4 থেকে, এবার আমরা তো দেখো আমরা এখানে চলে আসি 32টি মৌল কোথায়? এই যে, হ্যাঁ, 7-এ পর্যায় 6 এবং 7-এ, পর্যায় 6 এবং 7-এ 32টি করে মৌল অবস্থিত, সেটা আমরা গুনে দেখলাম, আছে 32টি। এরপর দেখো পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 1 এর 7টি মৌল আছে। এবার আমরা গ্রুপ নিয়ে কথা বলছি, এর আগে কিন্তু সব পর্যায় 1 নম্বর পর্যায় 2 নম্বর পর্যায়, এভাবে যে 7টা পর্যায় 7টি পর্যায় নিয়ে কথা বললাম, কোন পর্যায়ে কতগুলো মৌল সেটাও কিন্তু আমরা গুনে গুনে দেখলাম। এখন আছে গ্রুপ নিয়ে কথা হবে। তাহলে 1 নম্বর গ্রুপে কয়টি মৌল আছে? তাহলে গ্রুপ যেহেতু খাড়া স্তম্ভ, তাহলে আমরা গ্রুপ 1-এর মৌলগুলো গণনা করব। এটা হচ্ছে গ্রুপ 1-এর মৌল। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে প্রথম গ্রুপে কয়টি মৌল আছে? 7টি। এরপর দেখো পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ 2-এ, তাহলে গ্রুপ 1 গেল, কয়টি মৌল? 7টি। এরপর দেখো গ্রুপ 2-এ আছে 6টি মৌল, তাহলে গ্রুপ 2-এ কয়টি? 6টি। আমরা এটাও একটু গণনা করে দেখি। গ্রুপ 2 হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 2, তাহলে 1 2 3 4 5 6।
6টি মৌল আছে। তাহলে গ্রুপ 2 আছে 6টি, তাহলে 1-এ 7টি পেলাম, 2-এ পেলাম 6টি মৌল। এবার গ্রুপ 3-এ বলছে 32টি মৌল বিদ্যমান। গ্রুপ 3-এ 32টি। তো আমরা এটাও একটু দেখে আসি গ্রুপ 3-এ কই 32টি। দেখো 1 2 1 2, এখানে কিন্তু 57 থেকে 71, তাহলে 1 2 এটা গণনা করব না, এটা গণনা করব ল্যান্থেনিডের এখানে। তাহলে 1 2 3, তারপর এটা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তারপর দেখো এরপর দেখো এভাবে যদি গণনা করি 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, অর্থাৎ আমাদের এখানে গ্রুপ 3-এ মৌল সংখ্যা হচ্ছে 32টি। গ্রুপ 3-এ 32টি মৌল বিদ্যমান। তাহলে এখানে যে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারি, এটাও কিন্তু গ্রুপ 3-এর ভিতরে পড়তেছে। দেখো এখানে হচ্ছে 1, আমি আবার একটু দেখাই দিই একটু স্পষ্টর জন্য, যাতে তোমরা স্পষ্ট বুঝতে পারো। গ্রুপ 3 এটা 1 2, এখানে মৌলটা নেই, এখানে মৌলটাও নেই, তাহলে আমাদের গণনা হলো 1 2। এবার এই যে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারি, এই 2 সারিতে আছে 15 15 30টি করে। এই সারিতে আছে ল্যান্থেনাইট সারি, এটা 15টি, আর এটা আছে অ্যাক্টিনাইট সারি, এটাও কিন্তু 15টি আছে। তো 15 15 30, আর এইখানে দেখো 31 32, এই দুটো কিন্তু মৌল না, এই দুটো কিন্তু এই নিচে চলে আসছে। তাহলে আমাদের যে গ্রুপ 3-এ 32টি মৌল, তাও কিন্তু আমরা গণনা করে পেলাম। এবার বলছে গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল আছে। গ্রুপ কত থেকে? গ্রুপ 4 থেকে 12। এই যে গ্রুপ 4 থেকে এই 12, গ্রুপ 4 থেকে 12। দেখো 4-এ কয়টা আছে? 1 2 3 4টি, তাহলে 4টি করে মৌল আছে। 5-এও 4টি, 6-এও 4টি, 7-এও 4টি, এভাবে 12 নম্বরেও 1 2 3 4, অর্থাৎ 4 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে কয়টি করে মৌল? 4টি করে মৌল, 4টি করে মৌল আছে। এরপর গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 6টি করে মৌল আছে। তাহলে গ্রুপ 13 থেকে 17, তাহলে গ্রুপ 13, এটা হচ্ছে গ্রুপ 13। এই গ্রুপ 13 থেকে এই 17 পর্যন্ত কয়টি করে মৌল থাকবে? আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6, 6টি করে, এই পর্যন্ত শেষ। অর্থাৎ গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত মোট 6টি করে মৌল। এরপর বলছে লাস্ট যে বৈশিষ্ট্যটা, গ্রুপ 18-তে 7টি মৌল বিদ্যমান আছে। গ্রুপ 18 অর্থাৎ শেষ গ্রুপ। গ্রুপ 18-তে আমরা একটু দেখাই যে গ্রুপ 18 হচ্ছে এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ। এখানে কয়টি মৌল থাকবে? 7টি। 1 2 3 4 5 6 7। এই যে গ্রুপ 18, আমি একটু আরও বলে নিই। এই যে 18 নম্বর গ্রুপের এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এরপর দেখো 1 নম্বর যে গ্রুপের এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, শুধুমাত্র হাইড্রোজেন বাদে। আর 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। দেখো পরবর্তী একটা পর্যায় সারণীতে তোমাদের এই বিষয়টা একটু বলা আছে, তোমরা মনে রাখবা। এই যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এই যে লাইনটা, অর্থাৎ এই গ্রুপেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। আর প্রথম যে 1 নম্বর গ্রুপ, এটাকে বলা হচ্ছে ক্ষার ধাতু। দেখো এখানে লেখা আছে ক্ষার ধাতু, তাহলে হাইড্রোজেন বাদে।
এই যে লাইনটা এটাকে বলা আছে বিরল মৃত্তিকা মৌল, এবং এই ম্যাঙ্গানিজ এগুলোকে অর্থাৎ এই গ্রুপ 4 থেকে শুরু করে গ্রুপ, এটা কত গ্রুপ হবে, এটা হচ্ছে তোমার 4, গ্রুপ 4 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 অর্থাৎ 4 থেকে 12 এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় অবস্থানান্তর মৌল। এবার দেখো এই যে এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এই যে ধাতু, এবং ক্যালসিয়াম, সিলিকন, এই যে গ্রুপটা অর্থাৎ 13 এবং 14 এই দুটো গ্রুপের মৌলগুলোকে অন্যান্য অধাতু বলা হয়, এগুলো কাছে অধাতু। এরপরে এটা আছে হ্যালোজেন গ্রুপ, আর এই বাদ বাকি যে কটা আছে এগুলোকে বলা হয় সব অধাতু। দেখো এখানে দেওয়া আছে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর এই লাস্টে যে দুটো সারি, এই দুটো সারিকে বলা হয় ল্যান্থিনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি। এটা পূর্বেই কিন্তু তোমাদের বলা হয়েছে। এই হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীর খুঁটিনাটি সকল বিষয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো সবাই খাতায় লিখে রাখবে। খাতায় লিখে রেখে আমি তোমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো আর একবার একটু দেখাচ্ছি, যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যভাবে আমি যেমন লিখে রাখছি তোমরা খাতায় লিখবে। লিখার পরে প্রতিটা লাইন তোমরা পর্যায় সারণীটা দেখে দেখে এই বৈশিষ্ট্যটা মিলাবে। যখন মিলে যাবে তখন তোমরা বুঝবে যে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য, এবং সেটা সহজে তোমাদের মনে থাকবে। অর্থাৎ আমি অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু খুঁজে খুঁজে বের করে লিখছি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আগামী অনলাইন ক্লাসে আমি তোমাদের অবস্থান্তর মৌল নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।